ধন্যবাদ পিপুলস লিজিংয়ের সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যারকে কর্পোরেট সংবাদকে সময় দেওয়ার জন্য। আমি আজকে স্যারের কাছ থেকে শুনব গত 3 বছরের এই চড়াই উত্তরায় পার হয়ে কীভাবে এই একটি ডুবন্ত জাহাজকে স্যার টেনে তুললেন, তারই স্মৃতিচারণ শুনবো স্যারের কাছ থেকে। একটা সময় চলে গিয়েছিল যে আপনার এটা যখন কোর্ট যখন এটাকে নতুনভাবে ফিরিয়ে দিল, কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক আবেদন করলো, এটা লিকুইডেশনে গেল, রিসিভার নিয়োগ হলো, তারপরে লিকুইডেটর নিয়োগ হলো, আবার একটা পক্ষ বললো যে আমরা কোম্পানিটাকে রিস্ট্রাকচারিং করে চালাবো, কোর্ট সেটাকে আবেদন গ্রহণ করলো। তারপরে এটা আবার ফিরে আসলো, মার্কেটে আবার ট্রেড হওয়া শুরু করলো, কিন্তু ট্রেড হচ্ছিল না। মানে 2 টাকার নিচে চলে গেছিলো শেয়ারের সেলিং প্রাইস, কিন্তু কোনো ক্রেতা ছিল না। সেখান থেকে আপনারা টেক ওভার করার পরে এই শেয়ারের দাম এখন 3.5 টাকা 4 টাকার কাছাকাছি আছে। এই ম্যাজিকটার কারণ কি, মানে ফান্ডামেন্টাল কি চেঞ্জ হলো আপনার আসার পরে? আমি আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে কোম্পানি লিকুইডেশনে যাওয়ার পর আপনাদের স্টাফ তো সব চলে গেছিলো, মানে কোম্পানির স্টাফ হয়তো শুধু লিকুইডিটির সাপোর্ট দেওয়ার জন্য স্পেশাল অ্যাসাইনমেন্টে কিছু লোক ছিল। তো আপনারা আসার পরে এই যে লোকজন সব চলে গেল, একসময় 150-200 স্টাফ ছিল পিপুলস লিজিংয়ে। তো এই পুরনো স্টাফদেরকে ফিরিয়ে এনে কীভাবে আপনারা তাদেরকে মোটিভেশন দিয়ে কাজে লাগালেন, যেখান থেকে আজকে রেজাল্ট তৈরি হলো? ওই সময় স্যার আপনাদের ওই পিছনের যে 19 পর্যন্ত অডিটর কে ছিল? 17-18 জন ছিলেন, সবার কথা আমার মনে নাই। ফাইনাল কোশ্চেন হলো ম্যাপস এন্ড যে ম্যাপস করেছে ফাইনালি। তো এইখানে স্যার আপনাদের এই যে এটা গেলো ফাইন্যান্সিয়াল সাইড, একটা কোম্পানি যখন মানে ডিফেক্টিভ হয় তখন কিন্তু সেখানে কমপ্লায়েন্সের কিছু ইস্যু থাকে। তো আপনাদের এই যে কমপ্লায়েন্স অডিটে কোনো শর্টফল ছিল কিনা, সেখানে কি আপনারা আসার পরে কমপ্লায়েন্স অডিট নিয়ে কোনো ফাইন্ডিংস আসছে আপনাদের হাতে? এখন স্যার আপনারা তো লাস্ট এজিএম করেছেন সোনারগাঁও হোটেলে। জি, আমরা 2টা করেছি, সেটা হলো 2023 এবং 2024। সোনারগাঁও হোটেলে করেছেন। তো ট্রেন তো লাইনে উঠে গেছে, সোনারগাঁও হোটেলে এজিএমের মধ্য দিয়ে এটা মার্কেটে আরও পজিটিভ ভাইব গেছে। তো আশা করব যে আপনারা নেক্সট যে এজিএম, সেই এজিএমে আপনার ডিভিডেন্ড কিছু হলেও 1% হলেও ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবেন কিনা। জন্য আস্থার যে জায়গাটা, সেই আস্থার জায়গাটায় মূল আস্থাটা আনতে হয় বিনিয়োগকারীদের, ইনভেস্টরদের আস্থা। সেকেন্ডলি হচ্ছে মিডিয়ার আস্থা, থার্ডলি হচ্ছে রেগুলেটরদের আস্থা। এই 3টা বিষয় যখন আপনাদেরকে আস্থার জায়গায় নিবে, তখন কিন্তু এই প্রতিষ্ঠানটা গ্র্যাজুয়ালি বাড়বে। এক্স্যাক্টলি। তো এই 3টা উইংয়ের জন্য, অর্থাৎ ইনভেস্টর, মিডিয়া অ্যান্ড রেগুলেটর, এদেরকে আপনাদেরকে আরও আস্থার জায়গায় নেওয়ার জন্য, যাতে আপনাদেরকে আরও লং টার্মে কাজ করার জন্য, বিনিয়োগকারীদের সুবিধার জন্য সময় দেয়, সেই বিষয়টা আপনারা কীভাবে এই তিন অথরিটিকে বলতে চান? ধন্যবাদ পিপুলস লিজিংয়ের সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যারকে কর্পোরেট সংবাদকে সময় দেওয়ার জন্য। আমি আজকে স্যারের কাছ থেকে শুনব গত 3 বছরের এই চড়াই উত্তরায় পার হয়ে কীভাবে এই একটি ডুবন্ত জাহাজকে স্যার টেনে তুললেন, তারই স্মৃতিচারণ শুনবো স্যারের কাছ থেকে। ধন্যবাদ কর্পোরেট সংবাদ, এবং আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। পিপুলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমাদের কর্পোরেট সেক্টরে 2 ধরনের প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে ব্যাংকিং কোম্পানিজ, আর একটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ব্যাংকিং তো সবাই অবহিত যে তারা পুঁজি সরবরাহ করেন এবং ব্যবসা বাণিজ্যকে সাপোর্ট করেন। নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনও একটু ভিন্নভাবে কাজ করে। ব্যাংকের মতো তারা ডিপোজিট
আদান প্রদান করে না, চেকের মাধ্যমে লেনদেন হয় না কাস্টমারসদের। এখানে পুঁজিটা সংগ্রহ করা হয় ইন্টারমিডিয়েশনের মাধ্যমে, অর্থাৎ মানুষের কাছে ছোট ছোট পুঁজি যাদের কাছে থাকে, সঞ্চয় থাকে, সেই সঞ্চয়টা এই এনবিএফআইগুলি সংগ্রহ করে এবং সেটা বিভিন্ন ব্যবসায় এটাকে খাটায় এবং সেখান থেকে তারা একটা লভ্যাংশ গ্রহণ করে। সাধারণত আমাদের দেশে ব্যাংকগুলো বড় বড় অঙ্কের বিনিয়োগ করে থাকে, কিন্তু নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো এই স্বল্প আকারের এবং স্বল্প মেয়াদের পুঁজি বিনিয়োগ করে এবং সেখান থেকে এটার একটা বিস্তৃতি লাভ করে, যে ছোট ছোট যারা স্টার্ট আপ করে ব্যবসা, যেখানে ব্যাংকগুলো তাদের হাত সম্প্রসারিত করে না, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বিনিয়োগ করে। এটা সারা পৃথিবীর অ্যাবাউট 18 to 20% অফ হোল ক্যাপিটাল মার্কেট তারা হোল্ড করে। তার মানে এটা একটা অনেক বড় প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনা। বিশেষত ভারত, চীন, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বেশ দাপটের সাথে কাজ করছে। আমাদের দেশে এর ইতিহাস খুব বেশি পুরনো। বড় ধরনের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটতে শুরু করে। এর আগের ইতিহাসটা হয়তো একটু বললে ভালো হয়, যে এর আগে আমাদের দেশের সেন্ট্রালাইজড ইকোনমি, অর্থাৎ কর্পোরেশনস, সরকারি কর্পোরেশনসগুলি ব্যবসা করত এবং প্রাইভেট সেক্টরে তেমন কোনো বিস্তৃতি তখনও ঘটে নাই। কিন্তু 80-র দশকে যখন প্রাইভেট সেক্টর জেনারেট করেছে, সেই ক্ষেত্রে ব্যবসার সম্প্রসারণের জন্য, বিশেষ করে উন্নয়নমূলক কাজের জন্য, যেখানে মেশিনারিজ আগে কিনতে হতো কোনো একটা প্রকল্পের জন্য, কিন্তু এখন ওই যন্ত্রপাতি ভাড়া পাওয়া যায়, লিজ নেওয়া যায়, কাজ শেষে এটা ফেরত চলে যায়। এটা একটা বড় সাশ্রয়ী ব্যবস্থাপনা। আগে আপনারা হয়তো দেখেছেন যে একটা উন্নয়নমূলক প্রকল্প হলে সেখানে ট্রাক, ট্রাক্টর, সেগুলি স্তূপকৃতভাবে পড়ে থাকে বা স্ক্র্যাপ আকারে বিক্রি হয়। কিন্তু এখন ইকুইপমেন্টস ভাড়া পাওয়া যায়। তো লিজিং কোম্পানিগুলি এই ধরনের ক্যাপিটাল মেশিনারিজ বা ইন্ডাস্ট্রিকে তৈরি করার সময় যে পুঁজি প্রয়োজন হয়, সেই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করতে শুরু করে এখানে। এবং এর প্রসপেক্টস ভালো বলে মোটামুটি অনেকগুলো প্রতিষ্ঠান, এবং এখন 30-35টা আছে, সেই প্রতিষ্ঠানগুলো ফাংশনিং শুরু করে। আমাদের পিপলস লিজিং ইনিশিয়ালি ভালোই করছিল, যখন এটা 90-এর দশকের প্রথম দিকে শুরু করেছিল, এবং অন্যান্য লিজিং কোম্পানিগুলিও ভালোই করছে এখনো। সাডেনলি কিছু নন প্রফেশনাল অ্যাক্টিভিটিসের জন্যে সাম অফ দি লিজিং কোম্পানিজ ওরা পুঁজি হারাইতে শুরু করে। তো
ওর ফলে এটা পিওরলি ম্যানেজমেন্ট ক্রাইসিস দেখা দেয়। তো সেখানে কি কি কারণে কিভাবে এগুলি হয়েছে এটা খুব ডিটেইলস। তখন দেখা যায় যে এই প্রতিষ্ঠানটি সহ আরও কয়েকটা বড় প্রতিষ্ঠান এখান থেকে অন্যায়ভাবে পুঁজি সরিয়ে নেওয়া হয়েছে। পুঁজিটা কাজে না লাগিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য the capital was removed from here. তখন এই কোম্পানিজগুলো, ইনক্লুডিং পিপলস লিজিং, তারা দেউলিয়া হওয়ার উপক্রম হয়। তখন বাংলাদেশ ব্যাংক একটা মামলা করে কোম্পানি কোর্টে, praying for liquidation of this company. লিকুইডেশন একটা কোম্পানি লয়ার ম্যাটার, যে যখন একটা প্রতিষ্ঠান it cannot satisfy the creditors, তখন they can apply to the court for liquidation. তো এই ক্ষেত্রেও একটা পিটিশন করা হয়েছিল for liquidating the company. তো সেখানে ওই মামলায় যারা ডিপোজিটার্স, যারা এখানে বিনিয়োগ করেছে, তারা সেই লিকুইডেশনটাকে অপোজ করেছে এবং কোর্টকে জানিয়েছে যে এই কোম্পানির লিকুইডেশনের পরিবর্তে এটাকে রিস্ট্রাকচারিং করে পুনরায় ব্যবসার ধারায় ফিরিয়ে এনে আবার ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে, তার সেই ক্ষমতা আছে। কোর্ট দুই পক্ষের বক্তব্য শুনে এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড ডকুমেন্টস এগুলি পর্যালোচনা করে অবসায়ন না করে রিস্ট্রাকচারিং বা পুনর্গঠনের আদেশ দেন এবং এটার কোনো বোর্ড ছিল না, পরিচালনা বোর্ড ছিল না। তার পরিবর্তে একজন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে প্রভিশনাল লিকুইডেটর নিয়োগ করেন। দ্যাট ওয়াজ ইন 2019. প্রভিশনাল লিকুইডেটরের যে কাজ, যে এটার অ্যাসেটস এবং লায়াবিলিটিস হিসাব করে এটাকে ক্লোজ করে দেওয়ার পথে এগোতে থাকে। তখন কোর্ট, ইনস্টেড অফ দি প্রভিশনাল লিকুইডেটর ডিসাইডিং দ্যাট ইট উইল বি রিস্ট্রাকচার্ড, একটা বোর্ড গঠন করে দেন, কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, এবং একজন সিনিয়র লয়ারকে এটার ওই বোর্ডের চেয়ারম্যান করা হয় 2021 সনের শেষের দিকে, শেষ কোয়ার্টারে। তখন আমি ওই বোর্ডের একজন সদস্য নিয়োজিত হই। ওই বোর্ড প্রথমে কিছু পদক্ষেপ নেয় যে এটাকে রিস্ট্রাকচার করার জন্য, কিন্তু ওই চেয়ারম্যান সাহেব বেশি দিন কন্টিনিউ করেন নাই, হেলথ গ্রাউন্ডে উনি ছেড়ে দেন। তারপরে একজন ছিলেন কয়েক মাস। এরপরে কোর্ট
নির্দেশ দেয় যে বোর্ড একজন চেয়ারম্যান নিয়োগ করবে। তো সেই বোর্ড আমাকে চেয়ারম্যান মনোনীত করে এবং কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করে এবং কোর্ট আমাকে একটা ওয়ার্ক প্ল্যান সাবমিট করতে বলেছিলেন। তো আমরা একটা ওয়ার্ক প্ল্যান সাবমিট করি। সেখানে আমরা আমাদের শর্ট টার্ম এবং মিড টার্ম এবং লং টার্ম যে স্ট্র্যাটেজিস, যে কী করে এটাকে রিস্ট্রাকচার করা যাবে সেটার একটা রিপোর্ট আমরা প্রদান করি এবং সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। এটা যখন কোর্ট যখন এটাকে নতুনভাবে ফিরিয়ে দিল কোম্পানিকে, বাংলাদেশ ব্যাংক আবেদন করলো, এটা লিকুইডেশনে গেল, রিসিভার নিয়োগ হলো, তারপরে লিকুইডেটর নিয়োগ হলো। আবার একটা পক্ষ বললো যে আমরা কোম্পানিটাকে রিস্ট্রাকচারিং করে চালাবো, কোর্ট সেটাকে আবেদন গ্রহণ করলো। তারপরে এটা আবার ফিরে আসলো, মার্কেটে আবার ট্রেড হওয়া শুরু করলো, কিন্তু ট্রেড হচ্ছিল না। মানে 2 টাকার নিচে চলে গেছিলো শেয়ারের সেলিং প্রাইস, কিন্তু কোনো ক্রেতা ছিল না। সেখান থেকে আপনারা টেক ওভার করার পরে এই শেয়ারের দাম এখন 3.5 টাকা 4 টাকার কাছাকাছি আছে। এই ম্যাজিকটার কারণ কি? মানে ফান্ডামেন্টাল কি চেঞ্জ হলো আপনার আসার পরে? একটু পিছনে যেতে হবে যে কোম্পানি যখন লিকুইডেটরের কাছ থেকে বোর্ডের কাছে আসে নিয়ন্ত্রণের জন্যে, তার মেইন 2টা গুরুদায়িত্ব তার কাঁধে পড়ে। একটা হচ্ছে সে যেটা লোন দিয়েছে মার্কেটে, বড়োয়ারদের কাছ থেকে টাকা আদায় করা এবং সেটা ডিপোজিটারদেরকে, যারা টাকা রেখেছে তাদেরকে সুদ আসলে ফেরত দেওয়া। তো আমরা বাংলাদেশ ব্যাংকের লিকুইডেটরের কাছ থেকে 30 কোটি টাকার মতো পেয়েছিলাম। তো সেইখান থেকে এখন আমাদের এক্স্যাক্টলি না হলেও অ্যাবাউট 200 crore টাকার মতো আমরা মার্কেট থেকে তুলতে পেরেছি। আর অ্যাবাউট 100 crore টাকা আমরা ডিপোজিটারদেরকে দিয়েছি। প্রায় 1500 ডিপোজিটারদেরকে আমরা ফুল সেটেলমেন্ট দিয়ে দিয়েছি। আর প্রক্রিয়া চলছে যে মানবিক কারণে এবং এক্সট্রিম নেসেসিটি কারণে আমাদের নিজস্ব উদ্ভাবন আমরা টাকা দিচ্ছি। এই যে টাকা আদান প্রদানের যে সিচুয়েশনটা, এইটা শেয়ার মার্কেটে রিফ্লেক্ট করেছে যে দ্য কোম্পানি ইজ নাও not only that it has been salvaged, but now it is going forward gradually. Maybe the speed is very slow, but এটা যাত্রার ধারায় আছে। ব্যবসা বাণিজ্যে পজিটিভলি আগাচ্ছে। ব্যবসা বাণিজ্যে লাভ লস থাকে, বাট এটা এখন ব্যবসার ধারায় আছে। এইটা যখন প্রকাশিত হয়েছে, যারা এটার মধ্যে শেয়ার কিনেছে বা অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডারই তো মালিক, তারা তো খোঁজ খবর জানে, তখন আমাদের দায়িত্ব হয়ে যায় ম্যানেজমেন্ট থেকে যে শেয়ার মার্কেটটাকে চালু করা। এটা বন্ধ হয়ে গেছে এই জন্য, যেহেতু বোর্ড নাই। আরেকটা হচ্ছে যে অনেক দিন ধরে এটা ডিভিডেন্ড দিতে পারে না। তখন একটা কোম্পানি আমাদের দেশের নিয়ম কানুন অনুযায়ী এটা জেড ক্যাটাগরিতে চলে যায়। জেড ক্যাটাগরিতে গেলে ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যায়। কিন্তু যখন এই কোম্পানি প্রায় 200-250 কোটি টাকার পুঁজি মোবাইলাইজ করা শুরু করে,
তখন একটু আস্থা সৃষ্টি হতে শুরু করে। তো আমরা অনেক কৌশল বা চেষ্টা তদবির করে এবং আমাদের যেই অবস্থা সেটা একটা পরিবর্তন আসে যে 2019 থেকে এটার কোনো অ্যানুয়াল জেনারেল মিটিং হয় নাই। তো আমরা একসাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মে 4টা এজিএম করেছিলাম। সেই 4টা এজিএম এটা কিন্তু সব শেয়ার হোল্ডার্সরা কানেক্টেড হয়ে গেছিল। অন্যান্য যে কোনো কোম্পানি যেভাবে অ্যানুয়াল জেনারেল মিটিং করে, তখন তো করোনা চলছে, ওরকম ভার্চুয়ালি করা হয়। ওই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে শেয়ার হোল্ডার্সরা এবং পাবলিক তারা অবহিত হয় যে এই কোম্পানি আবার ঘুরে দাঁড়াচ্ছে। এর ফলে একটা এক্সপেকটেশন ছিল তাদের যে সুনার অর লেটার দিস কোম্পানি উইল রিওপেন এবং তারা ফ্লোরে আবার ব্যবসা করবে। তো সেগুলি আমরা কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হই যে দিস কোম্পানি হ্যাজ প্রসপেক্টস, ইট হ্যাজ দি বেসিক স্ট্রাকচার লাইক এনি আদার কোম্পানি। তো ওনারাও কনভিন্সড হন এবং আমাদেরকে সাহায্য করেছেন যে, এবং তারা পারমিট করেছেন টু ওপেন আপ দি মার্কেট ওপেন করার সাথে সাথে যেটা 2 টাকায় ছিল সেটা 5 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। এটা কোম্পানির ভেতরে আসলে এটার কোনো লাভ নাই, এক্সেপ্ট দ্যাট আমাদেরও কিছু শেয়ারের বিজনেস আছে। বিনিয়োগের মধ্যে শেয়ারের আমরা বিনিয়োগ করেছি, সেখান থেকে আমরা আবার লভ্যাংশ পাওয়া শুরু করেছি। আর মার্কেটে এর মানে লেনদেন শুরু হয়ে গেছে। লেনদেন শুরু হওয়াতে কোম্পানির যে ইমেজ, ব্যবসা কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ইমেজ, দ্যাট ইমেজটা আবার ভালোর দিকে মানুষ দেখছে যে এটা দিস কোম্পানি ইজ রিভাইটালাইজড। স্যার, আমি আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে কোম্পানি লিকুইডেশনে যাওয়ার পর আপনাদের স্টাফ তো সব চলে গেছিলো, মানে কোম্পানির স্টাফ হয়তো শুধু লিকুইডিটির সাপোর্ট দেওয়ার জন্য স্পেশাল অ্যাসাইনমেন্টে কিছু লোক ছিল। তো আপনারা আসার পরে এই যে লোকজন সব চলে গেল, একসময় 150-200 স্টাফ ছিল পিপলস লিজিংয়ে। তো এই পুরনো স্টাফদেরকে ফিরিয়ে এনে কীভাবে আপনারা তাদেরকে মোটিভেশন দিয়ে কাজে লাগালেন, যেখান থেকে আজকে রেজাল্ট তৈরি হলো? এটা একটা বড় সাইট থাকে যে কোনো কোম্পানির, যেটা ম্যানেজমেন্ট হিউম্যান সাইট যেটা। তো আমরা উপলব্ধি করলাম, আমি যখন চেয়ারম্যান নিয়োজিত হই তখন আমি এটা স্টাডি করেছি, কতগুলি আন্তর্জাতিক নিয়মকানুন আছে রিস্ট্রাকচারের, সোয়াট কতগুলো পদ্ধতি ফলো করা হয়। তো সেখানে একটা বড় অসুবিধা ছিল, দ্য এক্সপিরিয়েন্সড পিপল হ্যাজ গন। তো কোর্টের একটা আদেশ ছিল যে যারা একজন, যার নাম আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে বিভিন্ন, আই ডোন্ট ওয়ান্ট টু নেম, ওনার সাথে যারা জড়িত না তাদেরকে রাখা যেতে পারে কোম্পানিতে। ওইভাবে আমরা অ্যাবাউট 250 স্টাফের মধ্যে আমরা 20-25 জনকে পেয়েছিলাম, মেবি 20। না স্যার, আপনার তো সেটা করলেনই, মানে এই যে 20-25 জন স্টাফকে যে আপনার ফিরিয়ে আনলেন, তারা কি অন্য কোথাও জবে চলে গেছিল নাকি? না, তারা ফ্রি ছিল, তারা ওই লিকুইডেটরের আন্ডারে কাজ করতো। লিকুইডিটি আন্ডারে কাজ করতেছিল, রাইট। তখন এটা গুটানের প্রক্রিয়ায় কাজ করতো। জি।
তো সেখানে কি আপনার কোম্পানির যে মূল যে কয়জন কর্মকর্তা, সিএফও, কোম্পানি সেক্রেটারি, তারপরে হেড অফ ইন্টারনাল অডিট, এনাদেরকে কি আপনারা আনতে পেরেছিলেন? আচ্ছা, তখন আমাদের নতুনভাবে আমরা রিক্রুট করেছি। ম্যানেজিং ডাইরেক্টর ছিল না, জি, তো ওনাকে রিক্রুট করেছে। কোম্পানির সেক্রেটারি, ফাইন্যান্স হেড, এরকম 5-6 জন যেগুলি কি পোস্ট, জি, সেগুলি আমরা নতুন এনেছি। আমাদের তখন আমাকে চিন্তা করতে হয়েছে যে ব্যয় কমানো যায় কীভাবে। তখন আমরা সিটি সেন্টারে আমাদের একটা অফিস ছিল, গুলশানে অফিস ছিল, চিটাগাংয়ে অফিস ছিল, ওগুলো আমরা বাদ দিয়েছি। তো বাদ দিয়ে কীভাবে কাজ করা হয়, আমরা ফিজিক্যাল ম্যান পাওয়ারের পরিবর্তে আমরা কম্পিউটার বেসড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ইন্ট্রোডিউস করেছি এটার মধ্যে। আমরা নিজেরাই করেছি এগুলি। আমাদের কম্পিউটার যারা ম্যানেজার আছেন, ততএব এখন আমাদের কিন্তু সব ডাটাবেজে আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আছে। অতএব এত লোক আমাদের লাগছে না। এবং এই কোম্পানির হয়তো আপনার একটা বৈশিষ্ট্য যে 25 to 30% দিয়ে আগে যেটা 250 লোক কাজ করতো, সেটাকে আমরা কভার দিচ্ছি। সো ম্যান অ্যান্ড মেশিন দুইটা কাজ করছে এখানে, এবং এটা একটা ব্রেক থ্রু। তো এখন আমাদের আমরা আসার পরের থেকে যে বিজনেস সিনারিও, তাতে আমাদের কিন্তু প্রবৃদ্ধি ঘটছে। আমরা এক হলো যে আমরা ডিপোজিটের কাছ থেকে টাকা ডিপোজিটের টাকা দিচ্ছি, আমরা মার্কেট ল্যান্ডার্স, বরোয়ার্স যারা আছে তাদেরকে একত্রিত করতে পেরেছি, চিহ্নিত করতে পেরেছি। সেখান থেকে আমরা অনেককে রিশিডিউলিং করে বা ওয়ান টাইম সেটেলমেন্ট করে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী একটা সাইট চলছে। আরেকটা সাইট হচ্ছে আমাদের একটা অ্যাসেট আছে, সেটাকে আমরা ভাড়া দিয়েছি, ওখান থেকে টাকা আসে। আমাদের শেয়ারে বিনিয়োগ আছে, সেখান থেকে আমাদের বেশ কয়েক কোটি টাকা আসছে। অ্যাসেটগুলো তো ফিক্সড অ্যাসেটটা তারা নিয়ে যেতে পারে না, সেগুলো আপনারা এখন কাজে লাগাচ্ছেন। চেষ্টা করেছিল, এই অফিসটা অবশ্য বিক্রি হয়ে যেত যদি ওরা থাকতো, তারপর ওরা লিকুইডেশন করে ধামাচাপা দিয়ে চলে যেত। তো স্যার ওই প্রেক্ষাপটে কি আপনারা কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, আপনার প্রফেশনাল কি আনতে পেরেছেন? হ্যাঁ, আমরা এখানে দুইটা জিনিস কাজ করে। এই ধরনের বড় কোম্পানিতে যাদের বড় শেয়ার মার্কেট এবং পুঁজির ব্যাপার আছে কয়েক হাজার কোটি টাকার, সেখানে ম্যান্ডেটরিলি একজন অফিসার যে এফসিএ করা বা তাকে নিয়োগ দিতে হয়, আমাদের আছে। আচ্ছা, আমরা নিয়োগ দিয়েছি। এটা ইন্টারনাল অডিটর, এটা গাইডলাইনের মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের এবং সিকিউরিটি এক্সচেঞ্জ। তো এখন আমাদের ওই উনি ইন্টারনাল অডিটর, আর প্রত্যেক বছরই আমাদের এক্সটার্নাল অডিটর দিয়ে কোম্পানির ল অনুযায়ী অডিট হচ্ছে। বাই দিস টাইম আমাদের 6টা অডিট হচ্ছে, আরেকটা এজিএম হবে, ওটার জন্য অডিট হচ্ছে। এটা হচ্ছে জেনারেল অডিটস, সবই স্পেশালিস্ট দ্বারা করা। এছাড়াও কোর্ট 2টা স্পেশাল অডিটের ডাইরেকশন দিয়েছেন। একটা হচ্ছে একনেবিন, একটা কোম্পানি, ওদেরকে দিয়ে একটা অডিট করানো হয়েছে। সেই রিপোর্টটাও কোর্টে তারা সাবমিট করেছে, এবং সেখানেও কে কত টাকা কার কাছ থেকে আমরা পাবো তার একটা সম্যক ধারণা পাওয়া যাচ্ছে। এরপরে আমরা দেখলাম যে অডিট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং, এবং আই থিঙ্ক it is not only the problem of this company, but it is a wider problem of this country. এবং not only this country, of the whole world. Big Four যেমন KPMG, এই ধরনের বড় যে কোম্পানিগুলি আছে ওয়ার্ল্ড ওয়াইড, কিছুদিন আগে একটা রিপোর্ট পাবলিশড হয়েছে যে তাদের অডিটের অনেক ভুল। এই ভুলগুলি ধরেছে হচ্ছে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেই অ্যাপ্লাই করে যেই অডিটগুলি এখন করা হচ্ছে, বিকজ এখন ব্যবসায়ীরা আর হিউম্যান এলিমেন্টকে ব্যবসা রিলাই করতে পারছে না। আমি একটা উদাহরণ দিই। আমাদের একজন বড়োয়ার হাইকোর্টে একটা মামলা করেছে যে ওনার কাছে আমরা তেমন কিছু টাকা পাই না। তখন ওনারাই একটা অডিট রিপোর্ট, প্রত্যেক কোম্পানির অডিট হয়তো, ওনারাই একটা অডিট রিপোর্ট দিয়েছে যে তাদের কাছে আমরা 65 কোটি টাকা পাই। আমরা একজন অডিটর, স্ট্যাচুটরি অডিটর নিয়োগ করেছিলাম, উনি রিপোর্ট দিচ্ছে যে আমরা 82 কোটি টাকা পাই। একনেবিনের রিপোর্টে বলছে আমরা ওই বড়োয়ারের কাছে 300 কোটি টাকা পাই। তখন আমাকে একটু নড়ে চড়ে বসতে হয়েছে যে হোয়াট ইজ দ্য রিয়েল অ্যামাউন্ট, বিকজ একটা লোকের কাছে তো দাবি করলেই হবে না, তার একটা বেসিস থাকতে হবে যে সে কত টাকা নিয়েছে, কত টাকা আমরা পাবো। আগেই বললাম যে দ্য রেকর্ডস ওয়ার নট ইন গুড শেপ। তখন আমরা ফিল করলাম এবং কোম্পানি কোর্ট এটা অনুধাবন করলেন এবং একটা ডিসিশন নিলেন টু কন্ডাক্ট এ সার্জিক্যাল অডিট। সার্জিক্যাল অডিট ইজ এ স্পেশাল অডিট, ইনভেস্টিগেটিভ অডিট, যেখানে শুধু কত টাকার এদিক ওদিক হয়েছে সেটা নয়, কে সেটা এদিক ওদিক করেছে সেটাও আইডেন্টিফাই করা যায়। এবং ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। বাংলাদেশে আমরাই প্রথম এই সার্জিক্যাল অডিট করেছি, অ্যান্ড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি হ্যাজ বিন গিভেন টু দেম অ্যাজ ফিজ। কিন্তু লাভটা হয়েছে, স্যার ওটা কাদেরকে দিয়ে করালেন? এটা ম্যাপস নামে একটা কোম্পানি, ম্যাপস অ্যান্ড যে পার্টনার্স। জি, ম্যাপস এসে বলল যে ওই ব্যক্তির কাছে আমরা 412 কোটি টাকা পাই। তাহলে 60, 65 এইভাবে এখন 400। তাহলে এটা কেন হচ্ছে? সবাই বলতেছে মুখবন্ধে অডিট রিপোর্টের, উই হ্যাভ অ্যাপ্লাইড the basic rules of audit applicable in Bangladesh. But why these differences? যাই হোক, এখন the latest court appointed auditors এর রিপোর্ট হচ্ছে, এটা ফাইনালাইজড হয়ে গেছে। they have submitted the report to the court এবং আমাদেরকেও দিয়েছে, আমরাও সেটা অনুমোদন করে কোর্টে পাঠিয়ে দিয়েছি। এখন এইটা অনুযায়ী আমাদের ক্লেম চলতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যেটা মনে করা হতো যে কোম্পানি 700 থেকে 1200 কোটি টাকার মতো ল্যান্ড করেছে এবং পাওনা দাবি করছে, এখন এটা দেখা যাচ্ছে যে আমরা অ্যাবাউট 3000 crore টাকা আদায় করতে সক্ষম। সো উই নিড টাইম অ্যান্ড রিলেন্টলেস ওয়ার্ক টু ডু ইট। কারণ যেহেতু কোম্পানির ক্লেম এটা আদায় হবেই, পুরোটা না আদায় হলেও একটা বড় অংশ আদায় হবে, তাতে কোম্পানির প্রসপেক্টস। তো স্যার এই যে মানে এই আপনাদের যে অগ্রগতি, এই অগ্রগতির পিছনে আপনারা যে টাকাগুলো ফেরত দিচ্ছেন পাওনাদারদের বা ডিপোজিটরদেরকে, যে আপনারা ফেরত দিচ্ছেন, তাদেরকে কি সুদ সহ ফেরত দিচ্ছেন নাকি শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দিচ্ছেন? আমরা সুদ সহ ফেরত দিচ্ছি। আমরা তাদের সাথে যেই চুক্তি ছিল আমাদের, সেই চুক্তিতেই আছে। ওকে, আমরা ভেরি গুড। তো এটা আরও দুর্দান্ত যে আপনারা মানে কাস্টমারকে কোনো রকমই ডিপ্রাইভ করতেছেন না, ডিপ্রাইভ করছে না তারা। তাদের যে ন্যায্য পাওনা, ওই যেটা বললাম যে অডিটের যেরকম হিসাব নিকেশ সংক্রান্ত ডিফারেন্সেস দেখা যাচ্ছে, ওই সময় স্যার ওদের আপনাদের ওই পিছনের যে 19 পর্যন্ত অডিটর কে ছিল, 17-18 বিভিন্ন জন ছিলেন, সবার কথা আমার মনে নাই। ফাইনাল কোশ্চেন হলো ম্যাপস এন্ড যে ম্যাপস করেছে ফাইনালি। তো এখানে স্যার আপনাদের এই যে এটা হলো ফাইন্যান্সিয়াল সাইড, একটা কোম্পানি যখন মানে ডিফেক্টিভ হয় তখন কিন্তু সেখানে কমপ্লায়েন্সের কিছু ইস্যু থাকে। তো আপনাদের এই যে কমপ্লায়েন্স অডিটে কোনো শর্টফল ছিল কিনা, সেখানে কি আপনারা আসার পরে
কমপ্লায়েন্স অডিট নিয়ে কোনো ফাইন্ডিংস আসছে আপনাদের হাতে? ফাইন্ডিংস এসেছে এবং সেগুলি তো রিপোর্টেড হয়েছে এবং সেই রিপোর্টের অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি যে এই যে কমপ্লায়েন্স ল্যাচেস যেগুলি আছে বা কি কি আবার নতুনভাবে করণীয়, এর জন্য আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম। সেই ওয়ার্কশপের রিপোর্ট আছে এখানে। তো এখন স্যার আপনারা তো লাস্ট এজিএম করেছেন সোনারগাঁও হোটেলে। জি, আমরা দুইটা করেছি, সেটা হলো 2023 এবং 2024। সোনারগাঁও হোটেলে করেছেন। তো ট্রেন তো লাইনে উঠে গেছে। সোনারগাঁও হোটেলে এজিএম এর মধ্য দিয়ে এটা মার্কেটে আরও পজিটিভ ভাইব গেছে। তো এটা হচ্ছে যে আশা করব যে আপনারা নেক্সট যে এজিএম সেই এজিএমে আপনার ডিভিডেন্ড কিছু হলেও 1% হলেও ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবেন কিনা? ডিভিডেন্ড ডিক্লেয়ারের আবার কতগুলো নিয়ম আছে, যে আপনার আয় ব্যয়ের একটা সামঞ্জস্য থাকলে ডিভিডেন্ড দেওয়া যায়। এখন যেহেতু তার দেনা বেশি, আচ্ছা, তো সে ডিভিডেন্ড দেওয়ার উপযোগী হয়ে এখনো হয় নাই। আচ্ছা, হয়তো নেক্সট ইয়ার হবে। তো আমরা এইবার যে অডিটটা করব 2024-এর, এরপরে আমরা ডিটারমাইন করতে পারবো যে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কি। আচ্ছা, তো এখন যে অবস্থা আছে, এভাবেও কোম্পানি হয়তো 3-4 বছর কাজ করলে সে উঠে যেতে পারবে। মানে একটা লং রানে একটা আপনাদের শর্ট টার্মটা আপনারা কাটাই উঠেছেন, এখন মিড টার্মে আছেন। এটা করতে হলে আমাদেরকে কোর্ট একটা মেয়াদ দিতে হবে, যে কারণ মেয়াদ না দিলে আমরা পরিকল্পনা করতে পারবো না। আমাদের এখন যে অবস্থা, যে এটা কোর্টের আদেশ নির্দেশের উপরে আমাদের মেয়াদটা নির্ভর করে, বিকজ এটার প্রেক্ষাপটটা ভিন্ন। আগেই বললাম যে উই আর নট ইলেক্টেড বাই দি শেয়ার হোল্ডার্স। তো শেয়ার হোল্ডারদের সাপোর্ট আছে। আমরা যে ডেটা আমরা এজিএম এর সময় কম্পিউটারাইজেশনের মাধ্যমে এটা পেয়েছি, তাতে the shareholders are supporting us so that their company is saved. বাট আমাদের একটা আস্থার প্রয়োজন আছে, ওই মেয়াদে তাহলে আমি পরিকল্পনা করতে পারবো। স্যার এই যে আস্থার কথা বললেন, এখানে আস্থা বলতে আপনি আমি যেটা মনে করি আর কি, একটা প্রতিষ্ঠানকে সার্ভাইভ করার জন্য আস্থার যে জায়গাটা, সে আস্থার জায়গাটায় মূল আস্থাটা আনতে হয় বিনিয়োগকারীদের, ইনভেস্টরদের আস্থা। সেকেন্ডলি হচ্ছে মিডিয়ার আস্থা। থার্ডলি হচ্ছে রেগুলেটরদের আস্থা। এই তিনটা বিষয় যখন আপনাদেরকে আস্থার জায়গায় নিবে, তখন কিন্তু এই প্রতিষ্ঠানটা গ্র্যাজুয়ালি বাড়বে। এক্স্যাক্টলি। তো এই তিনটা উইংয়ের জন্য, অর্থাৎ ইনভেস্টর, মিডিয়া অ্যান্ড রেগুলেটর, এদেরকে আপনাদেরকে আরও আস্থার জায়গায় নেওয়ার জন্য, যাতে আপনাদেরকে আরও লং টার্মে কাজ করার জন্য, বিনিয়োগকারীদের সুবিধার জন্য সময় দেয়, সেই বিষয়টা আপনারা কীভাবে এই তিন অথরিটিকে বলতে চান? রেগুলেটরদের মধ্যে আমাদেরকে সবচেয়ে ক্লোজ মনিটর করে বাংলাদেশ ব্যাংক। এখনও অডিট চলছে। প্রায়ই তারা আমাদের, এমনি তো আমরা সব ধরনের স্টেটমেন্টস আমাদের কর্মকাণ্ডের সেটা পিরিয়ডিক্যালি যায় এবং প্রতিনিয়তই অনলাইনে আমাদের ভিতরের যে কর্মকাণ্ডগুলো সেটা যাচ্ছে, এবং ওনারাও আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে আমরা কাজ করলে ভালো হয়। তো এবং বাংলাদেশ ব্যাংকও আমাদের বিভিন্ন বিষয় অডিট করে এবং এখনও একটা অডিট চলছে। তো বাংলাদেশ ব্যাংকের আমার দৃষ্টিতে যে ওই লিকুইডেশন পিটিশন থেকে এখন তারা সরে এসেছেন। ওই পিটিশনটা আমি পার্সু করতে দেখি নাই তাদেরকে। আচ্ছা, তাতে মনে হচ্ছে যে ওই লিকুইডেশন পিটিশনটা এখন হাইবারনেশনে আছে, ওইটা আর তারা পার্সু করছেন না। বিকজ তারা যেই দুশ্চিন্তায় ছিলেন যে
ডিপোজিটারদের বড় ধরনের এজিটেশন ছিল, মিটিংস অ্যান্ড আদার থিংস, রাস্তায় দাবি দেওয়া পেশ করা, সেটার এখন নাই। বিকজ আগেই বললাম যে প্রায় 1500 ডিপোজিটারদেরকে আমরা ফুললি সেটেল করে দিয়েছি, আর অন্যদেরকে আমরা রাস্তার জায়গা তৈরি হয়েছে already। হ্যাঁ, তারা মনে করছে এখন, বা তাদের বিশ্বাস যে এই কোম্পানি তাদের স্যাটিসফাই করতে পারবে। তো সেটা বাংলাদেশ ব্যাংকও মনে করেন যে এখন আর পিপলস লিজিং পড়ে যাবে না। আর আমরা ওই 100 কোটি টাকার মতো, 90 to 100 crore টাকা আমরা নিজেরাই এফডিআর করেছি, ভেরি গুড। যাতে ওখান থেকে একটা টাকা আসে, আমাদের এস্টাবলিশমেন্ট কস্ট চলে যায়। আরেকটা হচ্ছে যে যদি 100 কোটি টাকা আপনার রিজার্ভ থাকে, যেখান থেকে টাকা আসছে, তাহলে এটা হঠাৎ করে পড়ে যাবে না, পড়ে যাবে। আর ওই পিলার লাগাই ফেলছেন। হ্যাঁ, ওটা একটা ব্যাকবোন আছে তার। আর আরেকটা যেটা বললেন যে ডিপোজিটারদের রাস্তা, ডিপোজিটের রাস্তা তো বিকজ আপনারা তো আর কোনো আপনাদের কাছে কেউ অ্যাপ্রোচ রাস্তার জায়গা তৈরি হয়েছে, হয়েছে, বিকজ দে আর গেটিং ইভেন স্লোলি, বাট দে আর গেটিং মানি। আর ক্লেইমস যেটা আছে, সেখানে একটা হিসাব নিকাশের ব্যাপার আছে এবং একটা পলিসির ব্যাপার আছে যে করোনাকালে আমরা যেই ব্যবসা করতে পারি নাই, নন বিজনেস পিরিয়ড যেটা, এটা সারা পৃথিবীতেই যদি কোনো সিক কর্পোরেশন লসে থাকে ডিউ টু সাম এক্সটার্নাল রিজনস, প্রাকৃতিক কারণে বা কোনো কারণে যে ব্যবসাটা যদি না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা একটা ইন্টারেস্ট রিবেট পায়, যে কন্ট্রাক্টের যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটা একটু কমানো যাবে। তো সেটা আমরা হিসাব করে দেখেছি যে অ্যাবাউট 1300-1400 কোটি টাকা আমরা বাদ দিতে পারি এই গ্রাউন্ডে, যে ওই টাইমটায় আমরা ব্যবসা করতে পারি নাই 2018, 19, 20, 21, বিকজ ইট ওয়াজ আন্ডার সার্ভাইলেন্স অফ অ্যানাদার ইনস্টিটিউশন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। সো দিস কোম্পানি কুড নট রান নর্মালি অ্যাট দ্যাট টাইম। তাইলে এই দায়টা কার উপরে বর্তাবে? আমরা তো অলওয়েজ 1 পয়সা কম দিতে পারলে বাঁচি, এরকম তো ব্যাংক অবস্থা। তো এটা আমরা সারা পৃথিবীর আইন কানুন ঘেটে এবং আমাদের দেশেরও আইন কানুন ঘেটে আমরা দেখেছি যে নন বিজনেস পিরিয়ডের ইন্টারেস্ট যদি তার উপরে চাপায় দেওয়া হয়, তাহলে সে আরও সিক হয়ে যায়। হ্যাঁ, শুধু এই কোম্পানি না, যে কোনো কোম্পানি। এবং করোনা প্রণোদনা আমাদের গার্মেন্টস সেক্টর পেয়েছে, এটা নন ব্যাংকিং সেক্টরও পাওয়া উচিত, বিকজ অ্যাট দ্যাট টাইম দের ওয়াজ নো গুড বিজনেস, রাদার দরজাই খোলা যায় নাই তখন। কাস্টমার সার্ভিস আমরা কি করে করব? তো ওইটা আমরা হিসাব টিসাব করে দেখছি যে মিডিয়াকে স্যার কীভাবে আপনাদের সহযোগিতা করতে পারে? মিডিয়া একটা বড় রোল প্লে করেছে যখন এই 5-6টা লিজিং কোম্পানিজ তারা অবৈধ কি বলবো লুটপাটের শিকার হয়েছে। তাদের এটাকে সামনে আনার জন্য মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল। আমি আগে হয়তো খবরে দেখতাম, বিফোর কামিং ইন কন্ট্যাক্ট উইথ দিস কোম্পানি I had no interest in what is going on in the corporate sector, because after retirement I was doing some other things like legal aid, কাউকে পরামর্শ দেওয়া বা এসে প্রফেশনালি আমি ওইভাবে ইনভলভ ছিলাম না কিছুতে। তো এইখানে একটা জিনিস হলো যে তখন যখন এটা দায়িত্ব দিল, তখন I scanned the internet যে এই সম্পর্কে রিপোর্ট কি আছে। তখন দেখলাম যে দি প্রিন্ট মিডিয়ার অনেক ম্যাটেরিয়াল আছে, অনেক রিপোর্টিং, প্রিন্ট এবং অনলাইন দুটোতেই। আচ্ছা, অনলাইন তো আমি বেশি দেখি নাই, বিকজ অ্যাট দ্যাট টাইম
হয়তো এটা নিয়ে আলোচনা হচ্ছে আবার। আর আরেকটা আমার ইয়ে আছে যে টেলিভিশনে আসলে সামনে বসা সিরিজ অফ প্রিন্ট মিডিয়া উপরে ভিত্তি করেই কিন্তু আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা করেছি। ওখান থেকে আমরা জানতে পেরেছি যে হাউ ব্যাড ওয়ার দোজ ডেজ, কারা এটা করেছে, হু এর অ্যাট দ্যাট টাইম দি মেইন প্লেয়ার্স। ওইগুলিকে কম্পাইল করে আমি তো স্টাডি করেছি যে আনলেস অ্যান্ড আনটিল দিস প্রিন্ট মিডিয়াস অর এনি মিডিয়া কামস ফরওয়ার্ড উইথ পজিটিভ রিপোর্টিং, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, এটা সাধারণ মানুষের তো জানা সম্ভব না, আমাদের পক্ষেও জানা সম্ভব না। এবং ওই জন্য আমার মনে হয় আমাদের মিডিয়ার যে ইয়াং পিপল ইনভলভড তারা খুব ইনডেপথ অ্যানালিসিস করেছে এই ইয়েতে। এর ফলে কোর্টের সুবিধা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড দি থিং, আর আমাদের সুবিধা হয়েছে যে হাউ উই ক্যান শেপ আওয়ার স্ট্র্যাটেজিস, আমরা কিভাবে সানাবো আমাদের ইয়েটা। কোর্ট যদি অ্যালাউ করে তাহলে আমরা এই মিড টার্ম পার করিয়ে লং টার্ম একটা বড় ধরনের ইয়েতে যাব, সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলে। আমরা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, আমিও ছিলাম, উই মেট দি প্রেজেন্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। উনি আমাদের কথা খুবই মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি আশ্বাস দিয়েছিলেন যে একটা টাস্ক ফোর্স গঠন করা হবে যেটার দায়িত্ব হবে টু আইডেন্টিফাই দি প্রবলেমস অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু রিভাইটালাইজ দি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। উই আর ওয়েটিং ফর দ্যাট। যে কোনো দেশে ব্যাংক রবারি এটা কমন, সব দেশেই হতে পারে। এখন আমাদের দেশে কেন ব্যাংকগুলি সিক হচ্ছে এবং কেন এগুলি পড়ে যাচ্ছে সেগুলি মিডিয়াতে আরও ব্যাপকভাবে আসা উচিত। আমরা খবরটা পাচ্ছি যে এই ব্যাংকটা লাটে উঠছে, কিন্তু কেন, কি কারণে, ওই ধরনের আমার মনে হয় এই পিপলসই পথ দেখাচ্ছে এই সার্জিক্যাল অডিটের। এবং আমরা কিন্তু এই কোম্পানির বিগিনিং থেকেই কিন্তু সবটা অডিট করেছি এবং এইটা আবার শুরু হয়েছে অন্য জায়গায়। প্রবাবলি the authorities are seeing, watching us, what people's leasing is doing. আর এখন যেটা আমাদের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের ফ্লো অফ ইনকামটা ধরে রাখা এবং এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোল করা। আর যেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, উপলব্ধি করেছে, বোর্ডেও এক্সপার্টরা আছেন, ব্যারিস্টার্সরা আছেন, তারপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ফর্মার সেক্রেটারি। আপনাদের বোর্ডের তো কয়েকজন মনে হয় দেশের বাইরে আছেন। একজন আছেন মনে হয়, একজন। তো উনি তো দীর্ঘদিন আপনাদের বোর্ড মিটিংয়ে আসেন না, কিভাবে আপনারা? আমাদের বোর্ড মিটিংয়ে কোরাম হলেই হয়। হ্যাঁ, কোরাম একজনের জন্য কোরাম অসুবিধা হয় না, কোরাম 2-3 জন মনে হয় হলে। ওনার পদ আছে, আপনারা রিভাইজ করার জন্য আবেদন দেন? আমরা তো কোর্ট অ্যাপয়েন্টেড, তো কোর্টকে জানানো হয়েছে আচ্ছা এটা যে এই অবস্থা। এবং আমরা কোর্টকে এটাও বলেছি, যে জানিয়েছি যে আরও 2-1 ফিনান্সিয়াল এক্সপার্টস এটা ইনক্লুড করলে ভালো হয়। আর এটাও আমরা রেজলিউশন নিয়েছি যে একটা বোর্ডের দায়িত্বর সীমাটা বাড়ানো উচিত। যদি সীমাটা বাড়ায় তাহলে উই ক্যান মেক এ স্ট্র্যাটেজি, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম স্ট্র্যাটেজি নিতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে the committee or the board has very little time in hand, তাহলে সে আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাবে না। আর যদি দেখা যায় যে the boardকে সময় দেওয়া হয়েছে to work for a long time,
then they can do some মানে আপনাদের long-term plan. এখন সময় দরকার। আপনারা যদি সময় পান, সময় আপনাদের লাগবে, কারণ- এই আলহামদুলিল্লাহ এই বোর্ডটা যদি ফাংশন দীর্ঘমেয়াদে করতে পারে, কারণ যখনই মালিক পক্ষ ঢুকে যাবে তখনই কিন্তু এই প্রোগ্রেসটা থাকবে না। মালিক পক্ষ কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানের মালিকই চিন্তা করে যে এই প্রতিষ্ঠান আমার, এখানে কমপ্লায়েন্স করলাম কি না করলাম, রিপোর্ট ঠিক মতো হলো কি না হলো, এটা ম্যাটার করে না, আমি আমার বেনিফিটটা নিতে পারলেই হলো। আচ্ছা, এইখানে একটা সবচেয়ে বড় ভেরি গুড পয়েন্ট, এখানে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের এই দেশে কর্পোরেট কালচার কিন্তু গ্রো করে নাই, গ্রো করে নেই। এখনও আমরা ওই ব্যক্তি মালিকানায় যে উপাদানগুলি আছে সেভাবে চিন্তা করি। আমাদের কোম্পানিতে কিন্তু এই অবস্থা না। উই হ্যাভ ইনস্টলড এ কর্পোরেট কালচার হিয়ার। এখানে চেয়ারম্যান ইচ্ছা করলে 1 পয়সাও এদিক ওদিক করতে পারবে না, ওর ওই সফটওয়্যার বাধা দিবে। মানে গত 3 বছরে আপনারা এটাকে এস্টাবলিশ করেছেন। হ্যাঁ, এখানে বোর্ড ডিসিশন নিচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং অথরিটিজের গাইডলাইন অনুযায়ী, কোর্টের গাইডলাইন অনুযায়ী। তারপর এটা ম্যানেজমেন্ট কাজ করছে, ম্যানেজমেন্টের কোনো কাজে বোর্ড ইন্টারফেয়ার করছে না। যেটার ঘাটতির কারণেই কিন্তু কলাপস করছে প্রতিষ্ঠান। ওই যেখানে অসুখ সেখানেই তো ওষুধ দিতে হবে। সেই জায়গাটা আমরা দেখেছি যে ওই কর্পোরেট কালচার ছিল না এখানে। মানে বোর্ড মেম্বাররাও, হ্যাঁ, এটা আবার যদি আপনারা টেক ওভার করার পরে যদি আপনারা অপারেশনটাকে আপনারা হস্তক্ষেপ করতেন, তাহলে কিন্তু আবার সেটা হইতো না, হবে না। এই জন্য আমাদের, এই জন্য আপনারা যে প্র্যাকটিসে আসছেন এই প্র্যাকটিসটাই আসলে কন্টিনিউ করা দরকার একটু লং রানে, ফর দ্য সেক অফ দ্য ইনভেস্টর্স। এইটা প্রত্যেকটা অর্গান এই কোম্পানির, সেই অর্গানগুলির একটা ডেটাবেজ আছে, সেটা ওইভাবে আমরা ইন্টিগ্রেট করব। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্য থেকে কর্পোরেট সংবাদকে সময় দিয়েছেন। আমাদের কর্পোরেট সংবাদের মাধ্যমে আপনাদের অ্যাচিভমেন্ট, আপনাদের ইনভেস্টরদের আশা ভরসার জায়গাটা তারা জানতে পারবেন, রেগুলেটরও জানতে পারবেন। আমরা কর্পোরেট সংবাদের পক্ষ থেকে আশা করব যে আপনারা আরও ভালো করেন। আমরা আরও আপনাদেরকে নিয়ে রিপোর্ট করব, মিডিয়া মানে মানুষকে জানাবো যে এখানে খুব ভালো কাজ হচ্ছে। এবং আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস এগেইন।